আজকে আমরা নর্মালিটি পড়ব। এটার সিম্বল হচ্ছে উইদিন ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল এন। আগের দিনের ক্লাসটা আশা করি সবাই করেছো বা করেছিস, তো সেটা আমি ইউটিউবে ভিডিওটাও দিয়ে দিয়েছি আগের দিনের ক্লাসটার, তাই আজকে ডিটেলস বলবো না, আজকে একদম ডাইরেক্ট ডেফিনিশনে চলে যাব। তাহলে আগের দিনের মতনই এখানেও 1000 ml সলিউশন নিতে হবে এবং সেটা কন্টেন করবে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। এটা কি আমি আসছি, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট। Then the strength of that solution will be 1 normal. একদম একই রকম, শুধু 1 মোলকে রিপ্লেস করেছি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট দিয়ে। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট কি সেটা একটু দেখে নিই। কার্বনের 6টা প্রোটন আছে, 6টা নিউট্রন আছে, 6টা ইলেকট্রন আছে, কিন্তু তার মাসটা হচ্ছে নেগলিজেবল, তাই কার্বনের যেটা মাস সেটা এরাই মেজর কন্ট্রিবিউশনটা দেয়। তাহলে এর অ্যাটমিক ওয়েট হচ্ছে 12। এবার যদি গ্রাম অ্যাটমিক ওয়েট নিতে হয় তাহলে 12 গ্রাম হবে। অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, এর 8টা প্রোটন, 8টা নিউট্রন, 8টা ইলেকট্রন নিউট্রাল অবস্থায়, এর অ্যাটমিক ওয়েট হবে 16। তাহলে গ্রাম অ্যাটমিক ওয়েট কত, 16 গ্রাম। যদি ডাইঅক্সিজেন নিই তাহলে মলিকুলার ওয়েট হবে 16 × 2 অর্থাৎ 32। 1 মোল বলবো সেটাকে, অর্থাৎ 1 গ্রাম মলিকুলার ওয়েট, সেটা হবে 32 গ্রাম। এবার আমরা একটা কাজ করি, কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করাই। ইনকমপ্লিট কম্বাশন হলে হবে না, কমপ্লিট কম্বাশন করাবো। তাহলে সি, সেটার সাথে অক্সিজেনের রিয়াকশন হচ্ছে কমপ্লিট কম্বাশন, আমরা পাবো কার্বন ডাইঅক্সাইড। তাহলে 12 গ্রাম কার্বন উইল react with 32 গ্রাম of dioxygen for complete combustion of carbon. 12 গ্রাম carbon will need 32 গ্রাম of dioxygen. Now what will be the ratio? It will be 12:32। তাহলে 12:32 হলে আমরা এখানে যদি এটাকে 4 দিয়ে কাটি তাহলে হবে 3:8। এই রেশিওতে দেখা যাচ্ছে কার্বন আর ডাইঅক্সিজেন রিয়াক্ট করছে। 12 গ্রাম 32 গ্রামের সাথে বিক্রিয়া করছে, তাহলে আসলে এদের রিয়াকশনের যে রেশিও ইন টার্মস অফ মাস, দ্যাট উইল বি 3:8। ডাইহাইড্রোজেন এবং হাইড্রোজেনটা দেখে নিই। এটা একটা প্রোটন, নিউট্রন নেই, তাহলে এর অ্যাটমিক ওয়েট হচ্ছে 1 আর মলিকুলার ওয়েট হবে 2। এবার আমরা কি করব, কার্বনের সঙ্গে হাইড্রোজেনকে বিক্রিয়া করাবো। C+2H2 অ্যারো CH4। তাহলে 12 গ্রাম কার্বন, H2 মলিকুলার ওয়েট কত দেখলাম, 2। 2 × 2 4 গ্রাম হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করছে, তবে ভ্যালেন্সিটা কিন্তু স্যাটিসফাইড হবে উভয় তরফে। তাহলে কার্বন = হাইড্রোজেন কত আসছে এখানে, 12:4, 3:1 এলো। আবার বলছি, এখানে ইনসাফিসিয়েন্ট অক্সিজেন দিয়ে কার্বন মনোক্সাইড করে দিলে কিন্তু হবে না, কমপ্লিট কম্বাশন হতে হবে, অর্থাৎ ভ্যালেন্সিটা যেন স্যাটিসফাই হয়, আনস্যাটিসফাইড ভ্যালেন্সি যেন না থাকে কম্পাউন্ডে। এবার একটা মজার জিনিস কি দেখতে পাচ্ছি, যে কার্বন যখনই বিক্রিয়া করছে তখনই 3 ব্যাপারটা চলে আসছে। তাহলে 3টা মনে হচ্ছে যেন কার্বনের কিছু একটা বটে। যেমন 12টা আমরা কি দেখছি, যে কার্বনের অ্যাটমিক ওয়েট, 6টা প্রোটন, কার্বনের ক্যারেক্টারিস্টিক। সেরকম বিক্রিয়া করাতে গিয়ে দেখছি যে এটা সবসময় 3:2
এই রেশিওতে বিক্রিয়া করছে। এখান থেকে একটা ছোট্ট প্রেডিকশন, সেটা যদি মিলে যায় তাহলে খুব ভালো হবে, যে কার্বন যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে তখন 3:8, কার্বন যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে তখন 3:1। তাহলে 3 যদি কার্বনের প্রপার্টি হয় তাহলে অক্সিজেনের প্রপার্টি হওয়া উচিত 8, কি সেটা পরে আসছে। হাইড্রোজেনের প্রপার্টি হওয়া উচিত 1। তাহলে লেট আস হ্যাভ আ রিয়াকশন বিটুইন হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। তাহলে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কি হবে, 2H2 + O2 অ্যারো 2H2O। এটা 2 × 2 অর্থাৎ 4 গ্রাম নিলাম, অক্সিজেন লাগবে 32 গ্রাম। প্রেডিকশনটা কি, প্রেডিকশনটা এখানে করে নিই। অক্সিজেন ইজ টু হাইড্রোজেন যদি বিক্রিয়া করে তাহলে তাদের 8:1 হওয়া উচিত, কার্বন তাই করতে বলছে। এক্সপেরিমেন্ট করলাম, তাহলে অক্সিজেন ইজ টু হাইড্রোজেন দেখি, 4:32 দেখা যাচ্ছে, 32:4, অক্সিজেনটা 32:4, 4 দিয়ে কাটলে এটা আসছে 8:1। তাহলে যেটা আমরা প্রেডিক্ট করলাম এই ডেটা থেকে সেটা মিলে যাচ্ছে। তার মানে কার্বনের অ্যাটমিক ওয়েট যাই হোক না কেন, ও যখন বিক্রিয়া করবে তখন 3:2 এই রেশিওতে বিক্রিয়া করবে, হাইড্রোজেন 1:2 এই রেশিওতে বিক্রিয়া করবে, এবং অক্সিজেন 8। তাহলে এই 8 অক্সিজেনের ক্ষেত্রে 4, 3 কার্বনের ক্ষেত্রে 1 হাইড্রোজেনের ক্ষেত্রে, এগুলো কি? এই যে একটা নতুন জিনিস পেলাম, সেটা কি হতে পারে, নাম দিতে হবে, নামের যেন সার্থকতা থাকে। তাহলে দেখা যাক, কার্বনের ক্ষেত্রে যেটা পেলাম সেটা হচ্ছে 3, আর ওর অ্যাটমিক ওয়েট হচ্ছে 12। আমি জাস্ট একটা খেলা করছি অঙ্ক নিয়ে, এটা ফর কার্বন। অক্সিজেনের ক্ষেত্রে কত পেয়েছি, 8 পেয়েছি, অ্যাটমিক ওয়েট লিখলাম 16। আর হাইড্রোজেনের ক্ষেত্রে কত পেয়েছি, 1 পেয়েছি, অ্যাটমিক ওয়েটটা উপরে লিখছি। মজার ব্যাপার, কার্বনের ভ্যালেন্সি 4, এই 12কে 4 দিয়ে ভাগ করে দিলে 3 চলে আসছে। অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2, 16কে ওই ভ্যালেন্সি দিয়ে ভাগ করে দিলে 8 চলে আসছে। হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, অ্যাটমিক ওয়েটকে এটা দিয়ে ভাগ করে দিলে এই জিনিসটা চলে আসছে। তাহলে এই নতুন যে প্রপার্টিটা পেলাম, এটাকে আমি আপাতত সিম্বল X বলছি। নতুন যেটা প্রপার্টি পেলাম সেটা অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, এটা আমরা দেখছি। যে কোনো একটা এলিমেন্ট তার অ্যাটমিক ওয়েট, তাকে তার ভ্যালেন্সি দিয়ে ভাগ করলে এই যে নতুন ধর্মটা আবিষ্কার করেছি সেটা চলে আসছে। এখন এটা কিসের ধর্ম, ধর্মটা কীরকম? এটা বলছে যে কার্বনের 3 গ্রাম হচ্ছে অক্সিজেনের 8 গ্রামের সমতুল্য, কারণ সবসময় এরা 3:8 রেশিওতে বিক্রিয়া করবে। কার্বন 3 গ্রাম নিলাম আর অক্সিজেন নিলাম 10 গ্রাম, সেক্ষেত্রে বিক্রিয়াটা কি হবে না, এটা এক্সহস্ট করে যাবে, লিমিটিং রিয়েজেন্ট এটা, আর 8 গ্রাম এখান থেকে নেবে, 2 গ্রাম কিন্তু অক্সিজেন পড়ে থাকবে, 2 গ্রাম কিন্তু ইউটিলাইজড হবে না। তাহলে 3:8 রেশিওতে সবসময় বিক্রিয়াটা হবে, যেটা কম থাকবে সেই রেশিওর চাইতে সেইটা এক্সহস্ট হয়ে যাবে, আর যেটা এক্সেস থাকবে সেটা পড়ে থাকবে রিমেনিং। তাহলে কার্বনের 3 গ্রাম অক্সিজেনের 8 গ্রামের ইকুইভ্যালেন্ট, বিক্রিয়া করছে সবসময় এই রেশিওতে। একইভাবে 3 gram of carbon is equivalent to 1 gram of hydrogen with respect to reaction. In a similar way, when oxygen and hydrogen react, 8 gram of oxygen is equivalent to 1 gram of hydrogen. Hence, it is replaced by the symbol E and is termed as equivalent weight. এইভাবে জিনিসটা এলো, একটা অবজারভেশন থেকে এলো, এবং এটা আমরা অনেকে এইভাবে এই ল নামে এটাকে চিনি, যে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। এবার আমরা একটা কম্পাউন্ড নিই KMnO4,
দিস ইজ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। একে জলে দিলে কি হবে, K প্লাস হবে আর MnO4 মাইনাস হবে, K প্লাস অ্যান্ড MnO4 মাইনাস। আমরা 3 রকম মিডিয়ামে এটাকে ট্রিটমেন্ট দেবো, অ্যাসিডিক, নিউট্রাল, অ্যালকালাইন। অ্যাসিডিকের ক্ষেত্রে MnO4 মাইনাসের কি ফেট সেটা একটু দেখে নিই। এটা অক্সিডান্ট, তো এর অক্সিডেশন স্টেট হচ্ছে +7, +7 থেকে এটা যাবে +2-তে। ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তাহলে রিডিউসড হলো, নিজে রিডিউসড, তাহলে অন্যকে কি করবে, জারিত করবে। itself reduced means it will oxidize another species, so it is an oxidant. অক্সিডান্টের অক্সিজেনের ফেট হচ্ছে ওয়াটার, তাহলে এই 4টে অক্সিজেনকে টানতে গেলে 8টা H+ দরকার, তাহলে এখানে আমি 8H+ দেবো, হেন্স অ্যাসিডিক। তাহলে এখানে 5টা ইলেকট্রন দরকার ব্যালেন্সের জন্য, বা অন্যভাবে যদি করি, এই অক্সিডেশন স্টেটটা যদি না নিই, তাহলে এখানে 1টা মাইনাস 8টা প্লাস, তাহলে 7টা প্লাস হচ্ছে এধারে, এদিকে 2টো প্লাস, তাহলে নিশ্চয়ই 5টা ইলেকট্রন এদিকে লাগবে, তবে এদিকে 2টো প্লাস হবে। তাহলে এখানে 5টা ইলেকট্রন ও অ্যাকসেপ্ট করলো। তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে? তাহলে আমি বের করতে চলেছি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ KMnO4। এবার প্রশ্ন হচ্ছে, ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে গিয়ে আমি এই রিয়াকশনটা কেন লিখলাম? যেহেতু ইকুইভ্যালেন্ট ওয়েট কথাটা আসছে যখন ও বিক্রিয়া করছে, তাই কোন বিক্রিয়াতে ওকে ব্যবহার করা হয়েছে, সেই বিক্রিয়াটা কীরকম সেটা কিন্তু স্টাডি করতে হবে। অ্যাটমিক ওয়েট কিন্তু ওরকম না, অ্যাটমিক ওয়েট হচ্ছে ইনহারেন্ট প্রপার্টি, তার জন্য কোনো কন্ডিশন থাকবে না। কতগুলো প্রোটন আছে, নিউট্রন আছে, এবার একটা মাস ডিফেক্ট থাকে, অর্থাৎ হাইড্রোজেনের থেকে যত গুণ ভারী, বা মডার্ন ডেফিনেশন অনুযায়ী কার্বনের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেটা হচ্ছে তার অ্যাটমিক ওয়েট। 1 অ্যাটম অফ দ্যাট এলিমেন্ট, সেটা হাইড্রোজেন অ্যাটমের থেকে যত গুণ ভারী হবে, সেটা হচ্ছে তার অ্যাটমিক ওয়েট, তার জন্য আর কোনো কন্ডিশন নেই। কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েটের সময় কিন্তু তাকে বিক্রিয়া করাতে হবে, আর বিক্রিয়া এরকম একটা নিয়েছি আমি, তাহলে এখানেও অক্সিডান্ট হিসেবে বিহেভ করছে। তাহলে কত ধাপ বিজারণ হলো, হাউ মেনি স্টেপস অফ রিডাকশন ইজ অকারিং, সেইটা হবে আমাদের এখানে ভ্যালেন্সি। তাহলে ওপরে এখানটা হবে মলিকুলার ওয়েট অফ KMnO4, অ্যাটমিক ওয়েট আছে কিন্তু এখানে তো মলিকিউল নিয়েছি, কম্পাউন্ড নিয়েছি, আর এখানে ভ্যালেন্সি বলতে হবে নাম্বার অফ স্টেপস অফ রিডাকশন। এটা আমরা করব, পটাশিয়াম হচ্ছে 39.1, ম্যাঙ্গানিজ 55, oxygen 16, 16 into 4, so it will be 64. Number of steps of reduction, এটা 5 বসবে, কত আসছে? তাহলে 158.1 5, এটা হবে 31.62 নাকি, দেখতো 31.62। তাহলে এক্ষেত্রে কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ KMnO4 হচ্ছে 31.62। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ KMnO4 কত? 31.62 গ্রাম। এবার চলে আসি নিউট্রাল মিডিয়ামে কি হয় সেটা দেখি। এখানে MnO4 মাইনাস আছে, সেটা হবে MnO2। তাহলে এখানে ছিল +7,
এখানে হয়েছে +4, তাহলে এখানে কটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে? 3টে, তাহলে এখানে 3 লিখব। এবার দুটো অক্সিজেন এখানে নেই, তাহলে কি হবে? এই দুটো অক্সিজেন এখানে কি হবে? OH মাইনাস হবে। হাইড্রোজেন পাবে কোত্থেকে? তাহলে এই হাইড্রোজেনকে কাজে লাগাতে হবে। তাহলে এখানে যদি 2 করি আর এখানে যদি 4 করি তাহলে কি মিলছে? 4টে অক্সিজেন হলো, দুটো, তাহলে 4 আর 2 6, 2 আর 4 6। ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ, 4টে হাইড্রোজেন মিলে গেছে। তাহলে এটা নিউট্রাল মিডিয়ামের রিয়াকশন। এখানে কটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো? 3টে। তাহলে এটা বের করবার সময় আমাকে কিন্তু তলায় 3 লিখতে হবে। এটা 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 5 15, 3 2 6, 2 1 52.7 কিনা দেখে নে। তাহলে এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট বেরোচ্ছে 52.7। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ KMnO4 কত? 52.7 গ্রাম। আর অ্যালকালাইন মিডিয়ামে বিক্রিয়াটা হচ্ছে এরকম, MnO4 মাইনাস প্লাস ইলেকট্রন অ্যারো MnO4 2 মাইনাস, সিম্পল রিয়াকশন এখানে। তাহলে এখানে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তাহলে 1 দিয়ে ভাগ করব, তাহলে এটাই থাকবে 158.1। তাহলে এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 158.1। আর 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? 158.1 গ্রাম। মলিকিউলার ওয়েটটা কিন্তু একই থাকছে প্রত্যেকবার, 158.1 ইন অল দ্য কেসেস। কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট বের করবার সময় আমাকে রিয়াকশন দেখতে হবে, যে কোন রিয়াকশনে ও পার্টিসিপেট করছে। যেহেতু এটা অক্সিডান্ট, তাই ও কত ধাপ বিজারিত হলো সেইটা হবে ওর ভ্যালেন্সি। তাহলে এখানে 5 দিয়ে ভাগ হলো যদি অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশন হয়, যদি নিউট্রাল মিডিয়ামে রিয়াকশন হয় তাহলে 3 দিয়ে ভাগ হবে, যদি অ্যালকালাইন মিডিয়ামে রিয়াকশন হয় তাহলে 1 দিয়ে ভাগ হবে। এবার এখানে আমরা অক্সিডেন্ট নিয়েছি, আমরা যদি এরকম নিই যে একটা অ্যাসিড যেমন H2SO4, তাহলে H2SO4 যদি সেখানে তার H+ দিয়ে রিয়াকশন করে তখন কতগুলো H+ ছাড়বে সেটাই হচ্ছে তার ভ্যালেন্সি। V equal to number of H+ ions released by one molecule। যখন ও অক্সিডেন্ট তখন ও কতগুলো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে সেটা আমি ভ্যালেন্সি হিসেবে নেব। যখন ও অ্যাসিড হিসেবে ট্রিট হচ্ছে, বিহেভ করছে, তখন কতগুলো H+ ছাড়ছে সেটা আমি দেখব। তাহলে তখন E ইকুয়ালস টু কী হবে? M/V। তাহলে H2SO4 এর মলিকুলার ওয়েটটা বের করে নিই, 2 প্লাস সালফারের 32, অক্সিজেন 64 প্লাস 32 প্লাস 2 ইকুয়াল টু 98। আর ভ্যালেন্সি এখানে দুটো H+ ছেড়েছে, তাহলে 2 হবে। তাহলে 98/2 ইকুয়ালস টু 49। তাহলে H2SO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত? E ইকুয়ালস টু 49 গ্রাম। সরি, গ্রাম নয়, গ্রামটা কখন হবে? যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট H2SO4 নিই তখন হবে 49 গ্রাম। তাহলে এখানে যে কথাটা লেখা আছে যে 1000 ml সলিউশন containing 1 gram equivalent solute, 1000 ml solution contain 1 gram equivalent solute, then its strength will be 1 normal। সেই 1 গ্রাম ইকুইভ্যালেন্টটা কী করে বের করব সেটা নিয়ে এতক্ষণ আলোচনা হলো। প্রথমে কম্পাউন্ডটাকে দেখতে হবে যে সলিউটটার প্রপার্টি কী, ওটা অ্যাসিড না ওটা অক্সিডেন্ট না ওটা সল্ট। সল্ট নিলে কি করব? সল্টের ক্ষেত্রে আমাকে টোটাল চার্জ অফ ক্যাটায়ন অর টোটাল চার্জ অফ অ্যানায়ন দিয়ে আমাকে ভাগ করতে হবে, কারণ তখন ওটাই ভ্যালেন্সি। যদি অক্সিডেন্ট হয় তাহলে কতগুলো ইলেকট্রনও অ্যাকসেপ্ট করছে সেই রিয়াকশন অনুযায়ী করতে হবে। অর্থাৎ শুধু KMnO4 বলে দিলেই কিন্তু হবে না, KMnO4 ইন হুইচ মিডিয়াম সেটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ মিডিয়ামটার পিএইচটার উপর নির্ভর করে কিন্তু ওর ভ্যালেন্সিটা চেঞ্জ করছে। একই কম্পাউন্ড KMnO4, কিন্তু তার গ্রাম ইকুইভ্যালেন্ট 3 রকম। একবার ওর গ্রাম ইকুইভ্যালেন্ট 31.62 গ্রাম, অর্থাৎ কন্টেন 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট বলেছে,
তার মানে KMnO4 আমি কতটা নেবো 31.62 গ্রাম নেবো যদি মিডিয়াম অ্যাসিডিক হয়, 52.7 গ্রাম নেবো যদি মিডিয়াম নিউট্রাল হয়, আর যদি অ্যালকালাইন হয় 158.1 গ্রাম নেবো, সেটাই তখন 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে এইটা ডেফিনেশন। তাহলে প্রথমে কি করতে হবে, আমাকে ওই ওজন করে নিতে হবে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট পারফেক্টলি। দিয়ে আগের দিন যেরকম বলেছিলাম ভলিউমেট্রিক ফ্লাস্ক নিতে হবে 1 লিটারের, দিয়ে একটা ফানেলের সাহায্যে প্রথমে এই 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউটটাকে এখানে ট্রান্সফার করতে হবে মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়াটারের সাহায্যে। তারপর তাকে গুলতে হবে। কমপ্লিট যখন ডিজলিউশন হয়ে যাবে তখন ভলিউম মেকআপ করতে হবে। এত দূর আসার পর কেয়ারফুল হতে হবে, ড্রপারের সাহায্যে খুব সাবধানে ভলিউম মেকআপ করতে হবে। এবং ভলিউম মেকআপটা কেমন হবে বলেছিলাম আমি, যে লোয়ার মেনিসকাসটা যেন টাচ করে। এটাকে জুম করে দেখাচ্ছি। এই লোয়ার মেনিসকাস জল এরকম স্ট্রেট লাইনে থাকে না, উঠে পড়ে সারফেস টেনশনের জন্য। লোয়ার মেনিসকাসটা যেন এই দাগটাকে টাচ করে। তাহলে এইটা হচ্ছে 1000 ml সলিউশন এবং তার মধ্যেই কিন্তু 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট রয়েছে। ইট ইজ কন্টেনিং 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট, দেন ইটস স্ট্রেংথ ইজ সেড টু বি 1 নর্মাল। এবার আমরা একটা অঙ্ক করে এই মোলারিটি নর্মালিটিটাকে ক্লিয়ার করব। $100 ml solution contain 2.65 gram Na2CO3. Find the strength in molarity and normality. This is the problem. তাহলে মলিকুলার ওয়েট কত? Na2CO3। হ্যাঁ, সোডিয়ামের 11টা প্রোটন 12টা নিউট্রন নাকি? তাহলে 23 ইন্টু 2 23 ইন্টু 2 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 কত আসছে? 46 প্লাস 12 প্লাস 48, 48 প্লাস 12 60, 60 আর 46 106। তাহলে 1 মোল Na2CO3 মানে হচ্ছে 1 গ্রাম মলিকুলার ওয়েট। তাহলে এর পাশে শুধু একটা জি বসে যাবে, গ্রাম। এবার ইকুইভ্যালেন্ট ওয়েট বের করব, সেটা হচ্ছে মলিকুলারিটি ডিভাইডেড বাই ভ্যালেন্সি। ভ্যালেন্সি বের করবার সময় কি বলেছি, যে কেমন রিয়াকশানে ও পার্টিসিপেট করছে সেটা আমাদেরকে স্টাডি করতে হবে। তো এখানে সেরকম কিছু বলে দেওয়া নেই, তাহলে আমরা এটাকে সল্ট হিসেবে ট্রিট করব। Na2CO3 টোটাল চার্জ অফ দ্য ক্যাটায়ন বা টোটাল চার্জ অফ অ্যানায়ন কত? এটা 2 প্লাস, এটা 2 মাইনাস, তাহলে 2 হবে, আর ওপরে 106 বসবে। সো ইট উইল বি 53। তাহলে এইটা একটা তথ্য পেয়েছি 1 মোল, আর একটা হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কত, দ্যাট উইল বি 53 গ্রাম। স্ট্রেংথ বের করতে বলেছে, ডেফিনিশন লিখে ফেলতে হবে। 1000 ml সলিউশন, বইয়ে অনেক ফর্মুলা দেওয়া থাকে, ওইসব না করাই ভালো। 1000 ml সলিউশন কন্টেন 1 মোল, প্রথমে মোলারিটি বের করব। হ্যাঁ, কন্টেন 106 গ্রাম Na2CO3, strength will be 1 মোলার। ডেফিনিশন ভুলে গেলে হবে না। 1000 ml সলিউশনের মধ্যে যদি 106 গ্রাম দ্রবীভূত হয়ে থাকে Na2CO3, তাহলে তার স্ট্রেংথ হবে 1 মোলার। এইটা বলে দিয়েছে 2.65 আর এটা বলে দিয়েছে 100 ml। আমি এক এক করে ধরব। তাহলে প্রথমে 1 ml সলিউশন নিলাম, এটা একই থাকলো। হোয়াট উইল বি দ্য স্ট্রেংথ? চিনি একই রেখেছি, শরবত কমে গেছে, সো স্ট্রেংথ উইল ইনক্রিজ। এটা যদি কেউ ঐকিক নিয়ম ফলায় তাহলে কি হবে?
তাহলে 1000 ml এত, তাহলে একে 1/1000, ওটা করলে হবে না, বিপদ হবে। সেই জন্য বলেছিলাম এখানে ঐকিক নিয়ম চলবে না, বুঝে করতে হবে। এবার 100 ml আছে, হ্যাঁ আচ্ছা ও লিখেছি। আচ্ছা 100 ml সলিউশনের ক্ষেত্রে কি হবে, আমি এখন অ্যামাউন্টে হাত দেবো না, যখন স্মার্ট হয়ে যাব তখন একসাথে করব। তাহলে 1000/100 = 10 মোলার। এবার দেখে নিই রেজাল্টটা ঠিক আছে কি না। 1000 ml সলিউশন, তাতে 106 থাকলে যদি 1 মোলার হয়, ওই পরিমাণে যদি 100 ml থাকে তাহলে 10 গুণ কমেছে, তাহলে 10 গুণ বেড়ে যাওয়া উচিত। এই অবধি রেজাল্ট ঠিক আছে। এবার শরবত একই, চিনি কমে যাচ্ছে 1 গ্রাম, তাহলে স্বাদ কমে যাওয়া উচিত। সো ইট উইল বি 10/106। শরবত একই, এটা 2.65 গ্রাম, তাহলে স্ট্রেংথ হবে 10 × 2.65/106। এই অঙ্কগুলো এমন করেই দেয় যাতে করে এইগুলো এটা কাটে, সাধারণত নাও কাটতে পারে, তো যাতে ক্যালকুলেটরটা কম ইউজ করতে হয়। তাহলে এটাকে আমি একটা কাজ করি, 265 করে দিই, তাহলে তলায় একটা 100 চলে আসবে, আর এটা 106 আছে, মনে হয় 5 দিয়ে কেটে যাচ্ছে, তাই না? সরি 53 দিয়ে কেটে যাচ্ছে, এটা 2 হবে আর এটা 5 হবে, দেখ তো ঠিক করলাম? 53 দিয়ে কেটে যাচ্ছে, 53 × 2 হচ্ছে 106, আর 53 × 5 হচ্ছে 26। এই কায়দাটা করা থাকে মানে টাইম সেভ করার জন্য, ঠিক আছে? এবার এই দুইটাকে এটা দিয়ে কাটবো, তাহলে এটা 5 হবে, 5 × 5 = 25, 25কে 100 দিয়ে ভাগ করলে 0.25 মোলার। তাহলে 53 গ্রাম, এটা 1 নর্মাল। আমি এখানে এডিট করে দিচ্ছি, ফ্রেশ করছি না। 1000 ml সলিউশনে যদি 53 গ্রাম NaCO3 ডিজলভ হয়ে থাকে, অ্যাজ পার ডেফিনিশন অফ নর্মালিটি, ইটস স্ট্রেংথ উইল বি 1 নর্মাল। তাহলে সে একই রকমভাবে 1 এ কত, 1000 এ কত, তাহলে এটা এই অবধি ঠিক আছে তো নাকি? 10 মোলার অবধি তো কোনো ডিস্টারবেন্স নেই। এইবার 1 গ্রামে কত, 2.65 গ্রামে কত, তাহলে শুধু নিচেরটা চেঞ্জ হবে। তাহলে এখানে হবে 53, এখানে 53, এখানটাতে হবে 53। এটা তোরা নিজেরা করে দেখবি, আমি আর পুরোটা করলাম না। এখানে 10 ছিল, তাই তো? তাহলে 53কে 265 দিয়ে কাটছি, তাহলে 5 হবে, তাহলে 5 × 1050, 50/100 হবে 0.5। আমরা যেটা মোলারিটিতে যেটা পাবো আমরা তাকে ভ্যালেন্সি দিয়ে গুণ করে দেবো। এইটা আমি যদি শর্টকাট মনে রাখতেই চাই তাহলে আমি এরকম করব, যেটা মোলারিটিতে পাবো সেটাকে ভ্যালেন্সি দিয়ে গুণ করে দেবো, সেইটা হবে এত নর্মাল।